What up nation, this is Tasi Nation back with another video. So গত এক দেড় মাস ধরে আমি ইউটিউবে একটি অভিযান চালাচ্ছিলাম, তা হচ্ছে রোস্টিং এবং এক্সপোজিং এর মাধ্যমে ইউটিউবে যেসব ক্যান্সারাস ভিডিওস এবং কন্টেন্ট ক্রিয়েটরস আছে ওদেরকে সঠিক পথে আনার। আমাদের বাংলাদেশি ইউটিউব ইন্ডাস্ট্রিটা পুরো ক্যান্সারাস হয়ে গিয়েছিল। এই ক্যান্সারাস ইউটিউব ইন্ডাস্ট্রিকে আমি কিমোথেরাপির মাধ্যমে সুস্থতার মধ্যে নিয়ে এসেছি। এখন বাংলাদেশি ইউটিউবটা কিছুটা সুস্থ, আমি বলছি যে কিছুটা, এখনো পুরোপুরি হয়নি। যেখানে বাংলাদেশি ইউটিউব ইন্ডাস্ট্রি ক্যান্সার মুক্ত হচ্ছে, সেখানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি চিকনগুনিয়া রোগে আক্রান্ত হচ্ছে। এই চিকনগুনিয়া রোগের ভাইরাস বহন করছে মানুষরূপী কিছু মশা। আজকে এই ভিডিওটি আমি ওদেরকে নিয়েই বানাচ্ছি। সো ইট ইজ টাইম টু এক্সপোজ দ্যাট ভাইরাস অফ বাংলাদেশ, যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ডিস্ট্রয় করছে। সো আর দেরি কিসের, শুরু হয়ে যাক। সো এই চিকনগুনিয়া ভাইরাস রোগ বহনকারী মানুষরূপী মশাদের মধ্যে যে নামগুলো সবার প্রথমে আসে তা হচ্ছে ফারুক সাহেব, আলমগীর সাহেব, রিয়াজ, মিশা সওদাগর, বলিউড থেকে চুরি করা নাম গরিবের জায়েদ খান, অশ্লীল নায়িকা পপি, মুনমুন, নাসরিন সহ আরো অনেকেই। এই পুরো ব্যাপারটা একটা ফিল্মের মতো হয়ে গেছে। এই ফিল্মের মধ্যে হিরো এবং হিরোইনের বাবার রোল প্লে করছে ফারুক সাহেব এবং আলমগীর সাহেব। হিরো হিসেবে আছে রিয়াজ, জায়েদ খান, নায়িকা হিসেবে আছে পপি, মুনমুন, নাসরিন প্রমুখ। মা হিসেবে রোল প্লে করছে রোজিনা এবং ভিলেন হিসেবে রোল প্লে করছে মিশা সওদাগর। এই নামগুলো দিয়ে একটি ফিল্ম বানানো হচ্ছে, যে ফিল্মটি ধ্বংস করছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে। তাই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি রক্ষার্থে আমার এই ভিডিওটি। আশা করি এই পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং কিছুটা হলেও আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে এই চিকনগুনিয়া মশাদের জন্য। গত 2-1 সপ্তাহ ধরে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে হচ্ছে তুমুল আলোচনা সমালোচনা। এই আলোচনা সমালোচনা যাকে নিয়ে হচ্ছে তার নাম হচ্ছে শাকিব খান, এবং যেই ব্যাপারটা নিয়ে হচ্ছে তা হচ্ছে যৌথ প্রযোজনা। কিছুদিন আগে সিনিয়র একজন আর্টিস্ট ফারুক সাহেব উনার কিছু সাঙ্গপাঙ্গ রিয়াজ, জায়েদ খান এবং আরো কয়েকজনকে নিয়ে একটি সংবাদ সম্মেলন করে এবং সেই সংবাদ সম্মেলনে উনি শাকিব খানের বিরুদ্ধে অনেকগুলো লজিকবিহীন কথা বলে। এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল যৌথ প্রযোজনার ছবিগুলো বন্ধ করা, কিন্তু তার যে লজিকগুলো ছিল এই সংবাদ সম্মেলনে তা ছিল পুরোপুরি ভিত্তিহীন। কেন ভিত্তিহীন তা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝবেন। নিজের দেশের কথা দাঁড়িয়ে গেছে, নিজের স্বাধীনতার কথা এখানে কিন্তু চলে আসে রে ভাই। এগুলি ছেড়ে কথা বলা যাবে না। অত্যাচারী দেশ বাংলাদেশ, এইরকম কোন সিকোয়েন্স থাকলে, সিচুয়েশন থাকলে এটার এগেইনস্টে বাংলাদেশের প্রতিটি মানুষই কিন্তু অবজেকশন দেবে। সেটা অন্য কিছু না। আমার কিন্তু এখানে বলার একটা কথা আছে গুলজার, যে ইন্ডিয়া আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় ভূমি, এবং সেই দিক থেকে কল্পনা করলে না গেলে আসে এক সময় কিন্তু ওরাই বলবে, প্রশ্ন করবে না হিসাব করে। ওইটা কিন্তু আছে, ফিল্মে কিন্তু আছে। ফারুক সাহেবের কথা শুনে বুঝতে পারছেন যে কথাটা কতই ইলজিক্যাল। উনি একটা ফিল্মের স্ক্রিপ্টকে খুবই সিরিয়াসলি নিচ্ছেন। একটা ফিল্মের স্ক্রিপ্টে তো মিশা সওদাগরকে রেপিস্ট দেখানো, কিন্তু রিয়েল লাইফে মিশা সওদাগর রেপিস্ট না। ইভেন গুলজার সাহেব, যিনি কিনা এই আন্দোলনের সাথে জড়িত, তিনিও ফারুক সাহেবের এই ইলজিক্যাল কথা ডিসঅ্যাগ্রি করেছেন। ওয়ারেজ জায়েদ খানের মতো একজন নবাগত নায়ক কানের দুল পরে বসে আছে এবং ফারুক সাহেবের এই ইলজিক্যাল কথাগুলো শুনছে। রিয়াজ ভাইয়ের মতো একজন এডুকেটেড নায়ক কথাগুলোর সাথে অ্যাগ্রি করে যাচ্ছে। রিয়াজ ভাইকে দেখে আমি পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলাম, আমার চোখের পলক পড়ছিল না। উনাকে দেখে আমার অবস্থাটা হয়েছিল ঠিক এমনই। পড়ে না চোখের পলক। ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে আমি একজনকে খুবই রেসপেক্ট করতাম, উনি হচ্ছেন রিয়াজ ভাই। উনার মতো একজন এডুকেটেড অ্যাক্টর কিভাবে এইরকম ইলজিক্যাল একটা কাজে এবং কিভাবে এমন একটা ফালতু আন্দোলনের সাথে জড়িত হয়েছে, আমার কাছে ব্যাপারটা এখনো ক্লিয়ার না। চলুন রিয়াজ ভাই সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাৎকার দেখে আসি। দেশকে স্বাধীন করেছে, আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করছি। সেই রাষ্ট্রে একটি পার্শ্ববর্তী দেশে নির্মিত ছবি, যেটি কোনো নীতিমালার ধার ধারেনি, সেই ছবিটি রিলিজ করার জন্য কিছু মহল জোর প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা বিভিন্ন রকম আস্ফালন করছে। আমরা এটিকে নীতিমালা যদি না মানা হয় তাহলে তো সরকারি মুভিটা রিলিজ দিবে না। আপনার তো এতে নাক গলানোর কোনো দরকার নেই। এগুলো তো সরকার দেখ, ফিল্মের কিছু আইন আছে, ওই আইনের লোকরা দেখছে। আপনার তো এগুলো নিয়ে মাথা কামানোর কোনো দরকার নেই। আপনি নিজেও তো যৌথ প্রযোজনার একটি মুভি করেছেন, যেখানে আপনি আর পূর্ণিমা ছিলেন মনের মাঝে তুমি। ওই মুভিটির মধ্যে শুধু আপনি আর পূর্ণিমাই ছিলেন বাঙালি, বাকি সবাই ছিল ইন্ডিয়ান। কিন্তু তখন আপনার এইসব নিয়মমালা হয়েছে, তখন তো আপনি এগুলো নিয়ে কথা বলেননি। আজকে যখন আপনার ছবি পাচ্ছেন না, তখন আপনার শুরু হয়ে গিয়েছে সব নিয়মমালা। গুড জব রিয়াজ ভাই। আপনি কিভাবে পাইলট হয়েছেন কিংবা পাইলট হওয়ার জন্য পড়ালেখা করেছেন আই ডোন্ট নো, বাট আমি এতটুকু বলতে পারি আপনি যদি একটি প্লেন চালাতেন তাহলে সেটি মালয়েশিয়ান এয়ারলাইন্স এর মতো আর খুঁজে পাওয়া যেত না। তো মূলত শাকিব খানের সংবাদ সম্মেলনে একটি সাক্ষাৎকারের ভিডিও নিয়ে সকল তোলপাড় শুরু হয়েছে। তো শাকিব খানের কোন সাক্ষাৎকারে এত বড় তোলপাড় হয়েছে, চলুন দেখে আসি সেই ভিডিওটি। কিছু বাজে লোক তারা মাঝে মাঝেই একটা কথা তুলেন যে কি কাফনের কাপড় পরে আপনারা আন্দোলন করলেন,
যৌথ প্রযোজনার নামে, আর আপনারা নিজেরাই যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন। আর স্টুপিড। এখানে শাকিব খানের উপর অনেকে নারাজ হয়েছে এই বলে যে শাকিব খান কিছু সিনিয়রদেরকে স্টুপিড বলেছেন। ওয়ারেস শাকিব খান কিন্তু কারোর নাম নেয়নি পুরো ভিডিওতে সে কিছু মানুষদেরকে উদ্দেশ্য করে স্টুপিড বলেছে। পুরো একটি গ্রুপ শাকিব খানের বিরুদ্ধে ছিল। এর মধ্যে আছে মিশা সওদাগর, জায়েদ খান, নাসরিন, মুনমুন, পপি সহ অনেকেই। সো শাকিব খান একটা গ্রুপকে স্টুপিড বলেছে। শাকিব খান কিন্তু কারোর নাম নেয়নি। শাকিব খান স্টুপিড বলতে পারে মিশা সওদাগরকে, পপিকে, মুনমুনকে, নাসরিনকে, জায়েদ খানকে কিংবা অন্যান্য যারা ওই গ্রুপে ছিল। কিন্তু ওই মুরব্বীরা এটা নিজেদের গায়ের দিকে নিয়ে গেছে। ঠিক ব্যাপারটা এমন হয়েছে যে রাস্তার পাশে আপনি গোবর দেখেছেন, ওই গোবরকে আপনি পাশ কাটিয়েও যেতে পারেন, কিন্তু আপনি নিজে নিজে ওই গোবরের উপর পা দিয়েছেন, পা দিয়ে আপনি গালে দিচ্ছেন গরুকে। কেন? গরুটা ওইখানে গোবর ফেলেছে। এখন গোবরের মধ্যে পা দিয়েছেন আপনি নিজেই, কিন্তু গালে দিচ্ছেন গরুকে। এতে আপনারা নিজেদেরকে মানুষরূপী গরু ছাড়া অন্য কিছু প্রমাণ করছেন না। আপনারা সেই ফুটেজগুলো টেনে দেখেন, আপনারা সেই ইগুলো টেনে দেখেন না, যে প্রিন্ট মিডিয়ার যে নিউজগুলো আছে সেটা টেনে দেখেন। স্টুপিডের মতো কথা না বলে, মূর্খের মতো কথা না বলে টেনে দেখেন সেখানে ব্যানারে কি লেখা ছিল। সেখানে ব্যানারে স্পষ্ট লেখা ছিল, বঙ্গবন্ধুর সোনার বাংলায় হিন্দি উর্দু ছবি চলবে না। রাইট, আন্দোলনটা হয়েছিল বাংলাদেশে উর্দু হিন্দি ছবি আসা নিয়ে, যাতে শাকিব খান সহ যারা যারা আন্দোলনে জড়িত আছে তারা এখন পর্যন্ত অনড়। ইভেন আমি নিজেও এগ্রি করি যে বাংলাদেশে কোনো উর্দু কিংবা হিন্দি ছবি আসা আসলে ঠিক হবে না, কারণ আমাদের দেশটি খুব ডিফারেন্ট অন্যান্য দেশের থেকে। অন্যান্য দেশগুলো ভাষার জন্য প্রাণ দেয়নি, ভাষার জন্য নিজের দেশকে স্বাধীন করেনি, কিন্তু আমরা করেছি। আমরা বাংলা ভাষার জন্য বাংলাদেশকে স্বাধীন করেছি এবং বাংলা ভাষার উপর আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ। সো যে ভাষার কারণে আমরা দেশকে স্বাধীন করেছি, সেই ভাষা ছাড়া অন্য কোনো ভাষার ফিল্ম যদি আমাদের দেশে চলে, এটি আমাদের দেশের জন্য অসম্মানজনক। এতগুলো বছর তো কোনো সাহেব ভাই দেখলাম না। আপনারা এক একজন তো আপনাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। একটা ভালো উদ্যোগের সময় যখন ডাকা হতো তখন কিন্তু আপনারা সাহেবরা আসতেন না। আপনারা সাহেবরা তো অনেক টাকা হয়েছে, লগ্নি করছেন না কেন? সাহেবদের কাছেও তো কম টাকা নেই, তা আপনারা লগ্নি করছেন না কেন? তারা কেউ লগ্নি করবে না, তারা সিনেমাও বানাবে না, আবার যারা সিনেমা বানাতে যাবে তাদেরকেও ধরে রাখবে। একটা গুড ফর নাথিং, একজন কি যেন একটা গুড ফর নাথিং, সমস্ত কিছু আটকে দিয়ে শাকিব খানকে ব্লক করো, শুভকে ব্লক করো, একে ব্লক করো, ওকে ব্লক করে দিয়ে গুড ফর নাথিং এর সিনেমা চালাও। গুড ফর নাথিং এর সিনেমা দিয়ে কে হল বাঁধবে? তাহলে আমি শাকিব খান আমার সিনেমা ঈদে মুক্তি অফ করে দেবো। আমি সবাইকে বলবো যে ভাই আমার সিনেমা স্টপ করো। আজকে এখানে প্রদর্শন সমিতি আছে, হল মালিক অ্যাসোসিয়েশন আছে, প্রেসিডেন্ট, সেক্রেটারি সবাই আছে। তারা আজকে বলুক যে সেই গুড ফর নাথিং এর সিনেমা দিয়ে কি ইন্ডাস্ট্রি টিকবে কিনা। এতগুলো বছর তো কোনো গুড ফর নাথিং এখানে বলা হয়েছে জায়েদ খানকে। জায়েদ খান তো আসলে একটি গুড ফর নাথিং। তো শাকিব খানকে ব্যান করার পরে আপনাদের কি মনে হয় এই কানের দুলওয়ালা জায়েদ খান আপনাদের এই পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি চালাতে পারবে? অশ্লীল সিনেমা করলেই সবাই হ্যাপি, কারণ অনেকদিন ধরে বাংলাদেশে যৌন সুরসুরি দেওয়া বাংলা ফিল্ম হচ্ছে না। তাই যারা এই যৌন সুরসুরিমূলক মুভি করতো তারাই সবাই আজকে এক হয়েছে শাকিব খানের বিরুদ্ধে আন্দোলন করতে। আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নায়িকা যেগুলো অশ্লীল ভিডিওস করতো, বাংলাদেশের থার্ড ক্লাস ভিডিওগুলো করতো, ওরাই আজকে আন্দোলনে নেমেছে ফারুক সাহেব, আলমগীর সাহেব, রিয়াজ ভাইয়ের মতো কিছু রেসপেক্টেড মানুষকে নিয়ে। ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। যেই নায়িকাগুলো বাংলাদেশ থেকে ব্যান করা উচিত তারাই আজকে আন্দোলন করছে শাকিব খানের বিরুদ্ধে, যে কিনা পুরো ওয়ার্ল্ডে বাংলা ফিল্মকে প্রাউডলি রিপ্রেজেন্ট করছে। এই ভিডিওটি দেখার পর আমার আসলে ঘৃণায় থুতু আসছিল 3 বার। বাংলা ফিল্ম দেখা ছেড়ে দিয়েছিলাম অনেক আগে এইসব নায়িকাদের জন্য, এবং ওই নায়িকাগুলো আজকে শাকিব খানের বিরুদ্ধে আন্দোলন করছে, সাথে এইসব অনারেবল সিনিয়র রেসপেক্টেড আর্টিস্টকে নিয়ে। এই ভরা মজলিসে কন্ডেম করছে একজন আর্টিস্টকে, যে আমাদের সবচেয়ে প্রিয় এবং বড় ভাই এবং শ্রদ্ধেয় আমাদের মুরব্বী, আমাদের সিনিয়র শিল্পী ফারুককে উদ্দেশ্য করে বাজে কথা বলেছে, তাকে আমি কন্ডেম করছি। এখানে ফারুক সাহেবকে কোথায় উদ্দেশ্য করা হয়েছে আমি বুঝছি না। এখানে তো ফারুক সাহেবের কোনো নামও নেওয়া হয়নি, শাকিব খান কারোর নাম নেয়নি। শাকিব খান বলছে সাহেবেরা বলতে এখানে সে মিশা সওদাগর, জায়েদ খান, রিয়াজ ভাই সহ আরো অনেকে আছে, ওদেরকেও বোঝাতে পারে। ফারুক সাহেবের নাম এখানে নেওয়া হয়নি। ব্যাপারটা ঠিক আমাদের পোলাপাইনের ফিল্ম ইন্ডাস্ট্রি, ইউটিউবের মতো হয়ে গিয়েছে। ইউটিউবে যেমন আসিফ বিন আজাদ আমাকে উদ্দেশ্য করে আমার নাম নেওয়া ছাড়া 4টি লাইন গিয়েছে আরেকজনের ভিডিওতে, আর আমি আসিফকে সেই 4টি লাইনের জন্য ধরে এনে 17 মিনিটের ভিডিও বানিয়েছি তাকে রোস্ট করে। মানে জিনিসটা খুবই চাইল্ডিশ হয়ে গেছে। আমার বয়স মাত্র 26, আমাকে এগুলো করলে মানায়, কিন্তু আপনার বয়স আমার বয়সকে উল্টালে যেটা হয় 62 বছর, তার চেয়েও বেশি। আপনি তো একটু আপনার বয়সের কদরটা করবেন, এগুলো তো আপনাদেরকে মানায় না। ইভেন আমাকেই অনেকে বলে যে ভাই আপনার বয়স হয়েছে, আপনি এগুলো ক্ষমা দেন, এসব রোস্টিং এক্সপোজিং মানুষের পিছিয়ে লাগে এগুলো বন্ধ করেন। কিন্তু আমি তখন তাদেরকে একটাই কথা বলি যে আমার বয়স মাত্র 26 বছর, আমার যখন 30 বছর হবে তখন আমি ছেড়ে দিব। এর মানে তো আপনারা বুঝছেন, মানে আমার 30 হতে আরো 4 বছর আছে, আর এই 4 বছরে কি যে হবে, কে যে রোস্ট হবে।
আল্লাহই জানে। সাকিব রিয়াজ ভাইয়ের এই পার্টটা দেখে আমার রিয়াজ ভাইয়ের উপর যে ন্যূনতম রেসপেক্ট ছিল পুরোপুরি চলে গিয়েছে। রিয়াজ ভাই যা করেছে এই ভিডিওটিতে আমি আসলে বিশ্বাস করতে পারিনি। এভাবে হাউকাউ করে হঠাৎ করে অশিক্ষিত কিছু রাজনীতিবিদের মধ্যে চিল্লায় উঠে উনি নিজেকে নিজে কি প্রমাণ করতে চেয়েছে তা আল্লাহই জানে, কিন্তু দূর থেকে দেখে উনাকে একজন ফ্রাস্ট্রেটেড নায়ক ছাড়া অন্য কিছুই মনে হয়নি। কিন্তু কি ছিল, আজকে যদি আপনি আপনার নিজের বডিটা মেনটেন করতেন, নিজের ডায়েটটা কন্ট্রোল করতেন, নিজেকে ভালোভাবে ক্যারিয়ার করতেন, তাহলে আপনারও আজকে অনেক বেশি ফিল্মের অফার থাকতো। আপনি নিজেও ইন্ডিয়াতে গিয়ে মুভি করতে পারতেন। আপনাকে দেখে এখন একজন নায়কের মতো মনে হয় না, তাই আপনি ফিল্ম পান না। এটা তো শাকিব খানের দোষ না, কিন্তু অন্য কারো দোষ না, এটা আপনার দোষ। আপনি আজকে ফিল্ম পাচ্ছেন না, আপনি ফ্রাস্ট্রেটেড, তাই এভাবে সেই মন ইউ করে চিল্লে উঠে তো কোনো কিছু হচ্ছে না। আমি তো বলতে পারি সেই মন রিয়াজ, সেই মন রিয়াজ। এখন আমাকে কেমন লাগছে আবার না, এই পুরো ভিডিওতে আপনাকে ঠিক তেমনই লেগেছিল। ওর আমি একটু আগে বলেছি ওর কিসের অভাব আমি জানি না। আল্লাহ ওকে টাকা দিয়েছে, নাম দিয়েছে, যশ দিয়েছে, প্রতিপত্তি দিয়েছে, হয়তো একটু শিক্ষার অভাব। শাকিব খানের শিক্ষার অভাব হয়েও ও পুরো দুনিয়া কাঁপাচ্ছে। আরেকজন নায়িকা নিপুণ, সেও শাকিব খানকে মূর্খ বলেছে। চিত্রনায়িকা নিপুণ একটি স্ট্যাটাস দিয়েছিল যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার আগে ওনার বাপের ফ্ল্যাট ছিল, কিন্তু শাকিবের কি ছিল? তো আপনার বাপের ফ্ল্যাট থাকতে পারে, তাতে কার কি হয়েছে? শাকিব খান তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে নিজের হার্ডওয়ার্ক করে নিজে ফ্ল্যাট বানিয়েছে, গাড়ি হয়েছে, সে এখন প্রতিষ্ঠিত। আর আপনি স্ট্যাটাস দিয়ে আপনি অহংকার করছেন যে আপনার বাপের ফ্ল্যাট ছিল, তাতে আবার কি? আপনি এখন গিয়ে আপনার বাপকে বলেন যে বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি ওখানে একটা ফিল্ম প্রডিউস করতে, কারণ আপনার বাপের তো অনেক টাকা। শাকিব খান জিরো থেকে হিরো হয়েছে, কিন্তু আপনি আপনার বাপের টাকার অহংকার এবং দেমাক দেখাচ্ছেন। ফারুক 25 বছর ছবি করে না, তাতে কি হচ্ছে? দিলীপ কুমারও তো 50 বছর হলে ছবি করে না। আজ অমিতাভ বচ্চনকে দিলীপ কুমারের সামনে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারবে? একদিকে এক্সাম্পল দিচ্ছেন অমিতাভ বচ্চন এবং দিলীপ কুমারের, অন্যদিকে শাকিব খান কেন ইন্ডিয়াতে গিয়ে ফিল্ম করে সেটা নিয়ে প্রতিবাদ হচ্ছে। বাহ, হোয়াট এ হিপোক্রেসি! আপনারা যেখানে আইডল মানেন অমিতাভ বচ্চন এবং দিলীপ কুমারের মতো ইন্ডিয়ান নায়কদের, সেখানে শাকিব খান ইন্ডিয়াতে যৌথ প্রযোজনার ছবির অফার পাচ্ছে এবং তাতে আপনাদের এত গা জ্বলছে। সাকিবের যোগ্যতার বলে ইন্ডিয়ার সাথে যৌথ প্রযোজনায় কাজ করছে এবং সাকিবের ওই যোগ্যতাটাও আছে, সে একটি বলিউডের মুভিতেও কাজ করতে পারে, কারণ সাকিবের ওই লুকটা আছে, সাকিবের ওই চার্মটা আছে। তাকে যদি ঠিক করে গ্রুম করা হয় সে বলিউডেও কাজ করতে পারবে, কিন্তু সাকিব সেটা চায় না। সাকিবের যে কিংবদন্তি লুক, নট পার্সোনালিটি বাট যে লুকটা, এরকম ক্যারিজমেটিক যে লুক, এই লুকটা বাংলাদেশের একজনেরই ছিল, প্রয়াত সালমান শাহ। সালমান শাহ যে পার্সোনালিটি, সালমান শাহ যে স্টাইল ছিল ওই কালে ওই যুগে, সেই স্টাইলগুলো এখনো ট্রেন্ডিং, এখনো মানুষ ওই স্টাইলগুলো কপি করে। সালমানের ক্যারিয়ার যখন আকাশচুম্বী, সালমানের ফ্রেন্ড ছিল বলিউডের শাহরুখ খান। বলিউডের শাহরুখ খানের সাথে সালমানের হ্যাং আউট হতো, তারা একসাথে ঘুরতো, ভালো ফ্রেন্ডস ছিল। সালমান শাহ যখন ক্যারিয়ার খুবই আকাশচুম্বী, তখনও আপনাদের মতো কিছু চিকনগুনিয়া মশা সালমান শাহ পিছিয়ে লেগেছে এবং এটা নিয়ে একটি প্রতিবেদনও বের হয়েছে। এইখানে দেখুন, আপনারা কি একটা জিনিসের মিল পাচ্ছেন? শাকিব খানের উপর আজকে হামলা হয়, শাকিব খানের উপর গুলি নিয়ে হামলা হয়, অস্ত্র নিয়ে হামলা হয়। ব্যাপারটা তো বুঝতে পারছেন কোন দিকে যাচ্ছে। আমরা হারিয়েছিলাম সালমান শাহকে, মেবি আমরা হারাতে পারি শাকিব খানকে। এবং যদি কখনো আল্লাহ না করুক শাকিব খানের যদি কিছু হয়, তাহলে এর পিছিয়ে কারা কারা আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। বাংলাদেশি ফিল্মের ডিরেক্টররা শাকিব খানকে হিজড়া বানিয়েছিল, শাকিব খানকে লিপস্টিক করে অ্যাক্টিং করিয়েছিল। যখন শাকিবের নামে মিমস, ট্রোলস, হাসাহাসি, ঠাট্টা, উপহাস করে অনেক পোস্ট বেরোতো, অনেক ছবি বেরোতো, তখন শাকিব আপনাদেরই ফিল্মে লিপস্টিক করে অ্যাক্টিং করতো। এই আপনাদেরই একক পরিচালিত ফিল্মগুলো ছিল তখন। শাকিব খানকে দিয়ে এই একক পরিচালক আপনারা অশালীন ফিল্মও করিয়েছিলেন। আর আজকে যখন শাকিব খান এগুলো সব ছেড়ে ভালো কিছু করছেন নিজের ক্যাপাবিলিটি দিয়ে, তখন আপনাদের সবাই গা জ্বলছে, তখন আপনাদের সবার কাছে জিনিসটা ভালো মনে হচ্ছে না। এখন শাকিব খান যখন যৌথ প্রযোজনা মুভি করছে, লিপস্টিক উঠিয়ে দাড়ি রেখে আমার মতো স্টাইলিস্ট হয়ে নিজেকে উপস্থাপন করছে, এখন আপনাদের খুব গা জ্বলছে। আর দাড়ি আপনাদের সবাইকে অনেক হ্যান্ডসাম মনে হয়, সেটা তো আপনারাই জানেন, তাই আপনাদের কারোই ভালো লাগছে না। আজকে যদি আমিও আমার দাড়িগুলো শেপ করে লিপস্টিক লাগাই ফেলি, তখন মনে হয় আপনারা খুবই খুশি হবে। এই লুক বাংলাদেশের কার কাছে আছে আপনারাই বলেন। কে এই লুক দেখে বলবে না শাকিব খান ইজ অ্যান আলটিমেট অ্যাসেট অফ বাংলাদেশ? শুধুমাত্র এখন শাকিব খান লিপস্টিক লাগায় না বলে আজ এত অপমান, আজ এত আন্দোলন। আজকে আমরা লজ্জা পেয়েছি যে আলমগীর ভাই আমাদের কাছে মাপ চেয়েছে।
না, আমি ক্ষমা চেয়েছি যে আমি ভুল করে ওকে এনে ক্ষমা করিয়েছিলাম, আমি অন্য কারণে। ওমা এতন আবার কে দো এতন কেউ চিনছেন নি এতন হয়েছে আঙ্গুল যৌবন আমার লাল টমেটো টাইপ সঙ্গের লগে নাচনে বালি নাচনি ঠাস করে এমন একটা কথা কইছে যে আলমগীর সাহেব নিজে থতমত খেয়ে গেছে। আমি অন্য কারণে। আমার ব্যাপারটা আমার কাছে খুবই ফানি লাগছে। সাহেবের মতো লেজেন্ডার শিল্পী ও বলে যে ওনারা এতদিন কোথায় ছিলেন, আজকে যারা বাংলা চলচ্চিত্র আর এই আন্টি ওনার এক পড়ছে কবরে আর এক পড়ছে এফডিসি তে, ওনারা দেখে মনে হচ্ছে উনি কিছুক্ষণ পরে এমনি হার্ট অ্যাটাক করবে। তো কে কই আসিস, ওনারা ডাবের পানি খাওয়া। আমরা কখনো কোনো বেয়াদবি সহ্য করবো না, সহ্য করতে দিব না। এবং আমরা কিন্তু আমাদের যে যাদেরকে নিয়ে আমরা বসছি আমরা কিন্তু অহিংসুক একটা আন্দোলনে বিশ্বাসী। মিশে ভাই আপনাকে নিয়ে আর কি বলবো, আপনি নিজে একটা কলকাতার মুভি করেছেন আমি শুধু চেয়েছি তোমায়, যেখানে শুধু আপনি একাই বাঙালি ছিলেন। ওয়ারেস শাকিব খানের নবাবে শাকিব খান ছাড়াও আরো অনেক বাঙালি আছে। আপনি এই কালো টুপি পরে নিজেকে হুজুর বানাতে পারেননি, বরং কালো মন মানসিকতার পরিচয় দিয়েছেন। এমন কিছু হয়ে গেছে নাকি? সে কি মনে করে নিজেকে? সে কিন্তু আগুনে পা দিয়ে দিয়েছে। বড় দুঃখ লাগে, এই আগুন থেকে না পুড়ে তুই বাঁচতে পারবি না রে। এই ক্লিপটি দেখে আমার খুবই হাসি পাইছে। আগুন নিয়ে খেলতে গেলে হতে হবে ছাই, পুরা আমার ফ্রিতে প্রমোশন করে দিয়েছে। থ্যাংক ইউ ফারুক আঙ্কেল। এখন আমি আপনাদের সবার কাছে কিছু পয়েন্ট তুলে ধরবো এবং কিছু কোশ্চেন রাখবো। এই পয়েন্টগুলো আমি আশা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেকটি পয়েন্ট একদম 100% মনোযোগ দিয়ে শুনুন প্লিজ। পয়েন্ট নাম্বার 1, যৌথ প্রযোজনার ছবি করেছিল রিয়াজ, নাম মনের মাঝে তুমি, কিন্তু সে আর পূর্ণিমা ছাড়া সবাই ভারতীয় ছিল, নিয়ম মানা হয়নি যৌথ প্রযোজনার, অথচ সে এখন নিয়ম মানার জন্য আন্দোলন করছে। উনার এই হিপোক্রিসিকে আপনারা কি বলবেন? নাম্বার 2, মিশে সওদাগর, উনিও যৌথ প্রযোজনার একটি মুভি করেছে, নাম আমি শুধু চেয়েছি তোমার। এই মুভিতে একমাত্র মিশে সওদাগরই বাংলাদেশি ছিল, অথচ এই মিশে সওদাগর এখন নিয়ম না মানার প্রতিবাদ করছে। উনার এই হিপোক্রিসিকে আপনারা কি বলবেন? বলিউডে টলিউডে জুনিয়র শিল্পীরা ঝগড়া করে, সিনিয়ররা কোনো কথা বলে না, পরে তারা নিজেরা তার সমাধান করে, কিন্তু বাংলাদেশের সিনিয়ররা উল্টা উস্কানি দেয়। এই সিনিয়রদের প্রতি কিভাবে রেসপেক্ট থাকবে? আপনাদের কাছে আমার প্রশ্ন। সাকিব কারোর নাম নেয়নি, অথচ সাকিবকে নিষিদ্ধ করা হয়েছে। এইদিকে নায়ক রাজ্জাককে পরিচালক সমিতির সভাপতি বদি অপমান করে, কিন্তু তার কিছুই হয় না। সাকিবের উপর যখন আক্রমণ হয় তখন শুধুমাত্র প্রতিবাদ করে মৌসুমী আর ওমর সানি। তখন প্রতিবাদ কেন করেনি ফারুকী সাহেব, আলমগীর সাহেব এবং উনার গ্রুপের যে লোকগুলো আছে তারা কেন সবাই চুপচাপ দেখে গিয়েছিলেন? তারাও কি এই আক্রমণের সাথে জড়িত? যেই ফারুক দিনরাত এক করে সবাইকে নিয়ে সাকিবের বিরুদ্ধবাদ করছে, কদিন আগে সেই ফারুককে পায়ে ধরে সালাম করে মেরিল প্রথম আলো পুরস্কার নিয়েছিল সাকিব খান। এখন আপনারা বলুন, সাকিব খানের এই পায়ে ধরে সালাম দিয়ে মেরিল প্রথম আলো পুরস্কার নেওয়াটাকে আপনাদের কাছে বেয়াদবি মনে হচ্ছে? 16টা সংগঠনের স্বঘোষিত স্টাররা সংবাদ সম্মেলন করে দর্শকদের আহ্বান জানালেন সাকিবের নবাব বয়কট করার জন্য, কিন্তু উল্টো দর্শক 16 সংগঠনের স্টারদের বয়কট করে রেকর্ড সংখ্যক ছবি দেখতে গিয়েছে সাকিবের নবাব। এই থেকে প্রমাণিত হয় দর্শক কাকে চায়, দর্শক হলে কার ছবি দেখতে চায়। যেই বদিউল আলম খোকন অশ্লীল মুভি তৈরি করার জন্য নিষিদ্ধ ছিল এবং নিয়মিত কোর্টে হাজিরা দিত, সেই কিভাবে পরিচালক সমিতির সভাপতি হয়? সেই কিভাবে 16 সংগঠনের নেতা হয়, আন্দোলন করে? নাকি অশ্লীল মুভিকে আবারও বাংলা মুভিতে আনার এই একটি নতুন পায়তারা? এখন আমার কিছু কোশ্চেন আছে আলমগীর সাহেব, ফারুক সাহেব এবং উনার সাঙ্গপাঙ্গদের কাছে। 90 পরবর্তী বাংলা চলচ্চিত্রের অশ্লীলতার আধিক্যতা চলছিল, তখন আলমগীর সাহেব, ফারুক সাহেব এবং আপনাদের যে সাঙ্গপাঙ্গগুলো আছে ওরা কই ছিল? যখন ইন্ডাস্ট্রি একের পর এক বস্তা পচা মুভি উপহার দিয়ে শিক্ষিত দর্শক শ্রেণীকে হল বিমুখ করেছিল, তখন আলমগীর, ফারুক সাহেব কোথায় ছিলেন? একের পর এক মানহীন মুভি এবং সাকিব ব্যতীত ইন্ডাস্ট্রিতে কোনো মেধাবী অভিনেতা না থাকায় বছরে খুব অল্প সংখ্যক মুভি রিলিজ পেত, ফলস্বরূপ হল বন্ধের অভিযান শুরু হয়। তখন আলমগীর সাহেব, ফারুক সাহেব, রিয়াজ সাহেব, জায়েদ খান কোথায় ছিল? যখন বদি নামক কালপিটটি বাংলা ইন্ডাস্ট্রির কিংবদন্তি নায়করাজ রাজ্জাককে অপমান করেছে, বাপ্পারাজকে নোটিশ পাঠিয়েছে, তখন আলমগীর সাহেব, ফারুক সাহেব এবং আপনার এই সাঙ্গপাঙ্গরা কই ছিল? যখন একদল কুচক্র বাংলাদেশি হিন্দি মুভি এবং উর্দু মুভি, পাকিস্তানি এবং ইন্ডিয়ান মুভি আনার পায়তারা করছিল, সবাই তখন
সাকিবের মতো নায়কেরা কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছিল এই প্রতিবাদ করতে যে বাংলাদেশে কোনো হিন্দি মুভি উর্দু মুভি আসবে না, তখন আপনারা কই ছিলেন? আপনারা সিনিয়র হয়েছেন সত্যি, কিন্তু মনুষ্যত্বের দিক থেকে আপনাদের মনটা এখনো অনেক বেশি ছোট। আপনাদের মনের মধ্যে এখনো রয়েছে হিংসা বিদ্বেষ। আপনারা এখনো রয়ে গেছেন সেই আদিকালের বাঙালি, যে কিনা একজন বাঙালিকে উঠতে কখনোই সাহায্য করে না, বরং সে যখন উঠতে চায় তার ঠ্যাংটা ধরে নিচের দিকে নামিয়ে ফেলার জন্য পায় তারা করে যান। আপনাদের শিখা উচিত আমাদের পার্শ্ববর্তী দেশের নায়কদের থেকে, আমাদের পার্শ্ববর্তী দেশের আর্টিস্টদের থেকে। যখন সাকিবের চালবাজ মুভিটি ইংল্যান্ডে বন্ধ হয়ে যায়, তখন প্রতিবাদ করে কলকাতার দেব এবং জিৎ, শুটিং যাতে বন্ধ না হয় সেই জন্য তারা মুখ্যমন্ত্রীর সাথে আলাপ করে। আর আপনারা শাকিব খানকে কিভাবে বাংলাদেশ থেকে ব্যান করে খেদাতে পেরে নিজেরা কেমনি নিজেদের স্বার্থ উদ্ধার করতে পারেন সেগুলো করছেন। আপনাদের মতো সিনিয়র আর্টিস্টদের আমি ঠিক জানি, আমার নিজেরও মন থেকে আপনাদের জন্য কোনো রেসপেক্ট নেই। আপনারা যদি মনে করেন সাকিব আপনাদেরকে স্টুপিড বলেছে, যদিও সাকিব বলেনি, তাহলে আই গেস আপনারা তা ডিজার্ভ করেন, বিকজ আপনাদের মধ্যে নেই কোনো মনুষ্যত্ব, নেই কোনো আর্টিস্টকে উপরে উঠানোর মতো মন মানসিকতা। আপনারা শুধু পারছেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে কিভাবে ভেঙে খাওয়ার তালে। আর আন্দোলনের নামে এসব স্বার্থপরতা বন্ধ করো, নাহলে কানের দুল খুলে নাকে পরিয়ে দিব। হিজড়াকে সেটা ভালোভাবে তখন বুঝবে। I am the one, the way your son don't need a gun to get respect up on the street. Under the sun, the bastard son will pop the clock to feed himself and family.